তো আজকে আমরা বাংলাদেশের যে নতুন টেলিকমিউনিকেশন লাইসেন্সিং পলিসি হচ্ছে সেই পলিসি নিয়ে আপনাদেরকে কিছুটা আপডেট দিব। এর পাশাপাশি আমরা বর্তমানে পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন এবং আইসিটিতে কি করছি তার উপরে কিছুটা ব্যাখ্যা উপস্থাপন করতে মতামত দিয়েছিলাম আর কি। তো সেখানে আমাদের মূল চ্যালেঞ্জ হলো এই ইন্টারনেট, নিকৃষ্ট ইন্টারনেটকে কিভাবে একটা মানসম্পন্ন এবং উচ্চ গতির ইন্টারনেট রেজিমে আনা যায়। তো সেজন্য আমরা ভেবেছি যে বর্তমানে যে টেলিকম লাইসেন্সিং পলিসিটা আছে এই পলিসিটাকে সংশোধন করতে 2018 সালে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন তাদের শীর্ষস্থানীয় কনসালটেন্ট ডেভিড রজারসনকে এই কাজের জন্য পাঠিয়েছিল এবং এই স্টাডি করার মাধ্যমে তারা বাংলাদেশকে দেখিয়েছিল, অর্থাৎ যেখানে 95% অর্থ সরকারকে রেভিনিউ হিসাবে দেওয়ার কথা ছিল সেখানে মাত্র 50% দিয়ে বলছে যে তারা সরকারকে অনেক রেভিনিউ দিচ্ছে, নতুন লাইসেন্সিং পলিসিতে এই টাকা গচ্ছা যাবে। কিন্তু আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আপনাদেরকে মাধ্যমে বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই, নতুন টেলিকম পলিসি আন্তর্জাতিক মান এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা এবং মিনিস্ট্রিয়াল কনসালটেশন শেষ হলে আমরা এটা লেজিসলেটিভ ভেটিং এর মাধ্যমে ভেটিং এ পাঠাবো এবং পরবর্তীতে সেটা ক্যাবিনেটে উঠানোর চেষ্টা করা হবে। আমরা চেষ্টা করছি ডেমোক্রেটিক ওয়েতে গণতান্ত্রিকভাবে যতগুলো মতামত এসেছে এখনো পর্যন্ত আমাদের কাছে দেশি বিদেশিদের কাছ থেকে কয়েকশো মতামত এসেছে, এই মতামতগুলো আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। সম্প্রতি একটি রাজনৈতিক দল আমাদেরকে একটি সংবাদ সম্মেলন করে কিছু পরামর্শ দিয়েছেন, আমরা সেগুলো আমলে নেওয়ার চেষ্টা করেছি। অর্থাৎ আমরা চাই তাহলে আমাদেরকে দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে যে সরকারের যে কর ব্যবস্থাপনা, এই কর ব্যবস্থাপনায় বর্তমানে 50% কাছাকাছি রাজস্ব আহরণ করা হয়। যেহেতু এখানে এখনই বড় ধরনের সিদ্ধান্ত নিলে সরকারের রেভিনিউ শক আসতে পারে, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সেই পথে না, এটা পাশাপাশি রেখেছি যে প্রতিটা লাইসেন্স স্তরে দেশীয় কোম্পানিগুলো শতভাগ মালিকানার কোম্পানি প্রতিষ্ঠা করতে পারবে। আর যদি কোনো বিদেশি প্রতিষ্ঠান আসে তাহলে সার্ভিস লেয়ারে, যেটা সবচেয়ে নিচের লেয়ার, সেই লেয়ারে আমরা বলেছি যে 15 থেকে 20% মালিকানা আমাদের দেশীয়দের জন্য সংরক্ষণ করতে হবে। আর মাঝখানের যে ইনফ্রাস্ট্রাকচার লেয়ার সেখানে আমরা বলছি 50 থেকে 60% বা আলোচনা সাপেক্ষে তার কিছুটা বেশি আমরা বিদেশিদেরকে সর্বোচ্চ বিনিয়োগ হিসাবে দিব, যেহেতু এখানে অনেক বেশি বিনিয়োগের প্রয়োজন হয়। সেখানে আমরা 30 থেকে 35% বর্ধিত বিনিয়োগের প্রয়োজন নেই, সেখানে আমরা মালিকানা দেশীয় ব্যবসায়ীদের অনুকূলে রাখার জন্য সেখানে দেশীয়দের 51% বিনিয়োগ সুরক্ষার কথা বলেছি। তো সবকিছু মিলে আমরা বলেছি নতুন পলিসিতে যে যারা তাদের বর্তমান লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাবে তারা যদি আগেই চলে আসে তাহলে তার যেই বছরগুলো বাকি থাকবে সেটা নতুন লাইসেন্সের মেয়াদের সাথে আমরা সংযুক্ত করে দিব। এবং তারা যদি নতুন লাইসেন্সে আসতে চায় তাহলে অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে নতুন লাইসেন্স রেজিমে বিবেচনা করা হবে। তবে যেই লাইসেন্সগুলো, যেমন আইসিএক্স লাইসেন্স পৃথিবীর কোথাও নেই, আইজিডব্লিউ লাইসেন্স পৃথিবীর কোথাও নেই, নিক্স কিংবা আইআইজির মতো লাইসেন্স ব্যবস্থাগুলো কিংবা আইওএফ এর মতো লাইসেন্স ব্যবস্থাগুলো কোথাও নেই। আপনারা পত্রিকান্তরে জেনেছেন এই ধরনের লাইসেন্সের মাধ্যমে সর্বমোট 8,000 কোটি টাকা টেলিকম ইন্ডাস্ট্রি থেকে তুলে নেওয়া হয়েছে। আমরা যারা স্বৈরাচারের আমলে রাজনৈতিক বিবেচনায় যারা এই লাইসেন্স ব্যবস্থা অক্ষত রেখে যারা নতুন বিনিয়োগকারীদেরকে টেলিকম লাইসেন্স ব্যবস্থায় আসতে দিতে চায় না এবং একই সাথে যারা বর্তমান সিন্ডিকেট করে রেখেছে, আমরা তাদেরকে নতুন লাইসেন্স ব্যবস্থায় বিনিয়োগ বিবেচনা করছি না, বরং তারা কিভাবে মাইগ্রেশন হতে পারে, কর্মসংস্থানগুলো কিভাবে রক্ষা করতে পারে, সেজন্য আমরা বলেছি দুটো বিষয় করতে হবে। প্রথমত, লাইসেন্সের লাইফ টাইম শেষ হলে তাদেরকে নতুন লাইসেন্সিং ব্যবস্থায় নতুনভাবে লাইসেন্স নিতে হবে এবং নতুন বিনিয়োগ নিয়ে আসতে হবে। আর যারা আসবে আমরা তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করব। প্রিয় সহকর্মীবৃন্দ, বলা হচ্ছে যে এই লাইসেন্সিং ব্যবস্থা উঠিয়ে দিলে সরকারের 400 কোটি টাকা ক্ষতি হবে ইত্যাদি ইত্যাদি। আমরা আপনাদের মাধ্যমে বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই যে টেলিকম যেহেতু একটা ডিজিটাল খাত, এখানে উৎস এবং গন্তব্যে আমরা যদি সঠিক মনিটরিং ব্যবস্থা প্রবর্তন করি, যেটা বিটিআরসির বর্তমানে যে সক্ষমতা আছে, তাহলে এখান থেকে কোনো ধরনের কোনো রেভিনিউ লোকসান হবে না। বরং বর্তমানে একটি কল একটা অপারেটর থেকে অন্য অপারেটরে যাওয়ার জন্য যে 5 পয়সা নেওয়া হয়, আমরা এই 5 পয়সা বিটিআরসির জন্য বর্ধিত রাজস্ব হিসাবে আমরা আনতে পারবো। এতে করে সরকারের রাজস্ব কমবে না, বরং বাড়বে। এবং সেই অর্থ থেকে যদি বিটিআরসি চায় তাহলে ইনসেন্টিভ দিয়ে এটা গ্রাহকের যে দাম কমানোর ক্ষেত্রে ভূমিকা রাখবে।
এর বাইরে আপনারা দেখেছেন বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে ইন্টারনেট ব্যান্ডউইথ কিনে আনা হচ্ছে এবং অবৈধভাবে বেচা বিক্রি করা হচ্ছে। আমরা একটা পলিসি করেছি যে ব্যান্ডউইথ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সরকারি যে সাবমেরিন কেবল তার মাধ্যমে ন্যূনতম 50% ব্যান্ডউইথ কিনতে হবে, কারণ আমরা একচেটিয়াভাবে ভারত নির্ভর হয়ে যাচ্ছিলাম। বাংলাদেশের প্রায় মোট ইন্টারনেটের প্রায় 70% ভারত নির্ভর হয়ে গিয়েছিল। সেজন্য এই পলিসির সুফল আমরা পেয়েছি। আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন বাংলাদেশের সাবমেরিন কেবল কোম্পানির সিমি উই 4 এবং 5 এর মাধ্যমে সর্বোচ্চ 2.7 টেরাবাইট আসছিল। আজকে আমরা যখন আপনাদের সাথে কথা বলছি এই ক্যাপাসিটি 2.7 টেরাবাইটে 3.7 টেরাবাইটে উন্নীত হয়েছে এবং সম্প্রতি স্টারলিংক আরো 200 গিগ ইন্টারনেট কিনেছে, এর মাধ্যমে প্রায় 3.9 টেরাবাইটে উন্নীত হবে। অর্থাৎ আমরা যে পলিসি আনছি এই পলিসির মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর আয় বাড়ছে এবং এতে আমাদের বিদেশি যে রেভিনিউ লিকেজ এই লিকেজটা বন্ধ হচ্ছে। একইভাবে আপনারা জানেন যে IOF নামক একটা প্রতিষ্ঠান করা হয়েছিল, কনসোর্টিয়াম করা হয়েছিল। এই কনসোর্টিয়ামের মাধ্যমে প্রতিটি আন্তর্জাতিক কল আদান প্রদানের 10% কেটে নেওয়া হচ্ছিল এবং এই 10%-এর মাধ্যমে প্রায় 900 থেকে 1100 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে এবং এই টাকার 90% বেক্সিমকোর অ্যাকাউন্টে গিয়েছে মেনটেন্যান্স এবং আপগ্রেডেশনের নাম করে। অথচ ওই খাতে কোনো ধরনের কোনো মেনটেন্যান্স আপগ্রেডেশন হয়নি এবং এই ধরনের লাইসেন্স বিশ্বের কোথাও নেই। সেজন্য আমরা এই ধরনের লাইসেন্স ব্যবস্থা থেকে সরে এসে বাংলাদেশের টেলিকম লাইসেন্সকে একটি আধুনিকতম লাইসেন্স ব্যবস্থায় নিয়ে যেতে চাই এবং এই জন্য আমরা একটা ইনক্লুসিভ, যেখানে সবাই প্লে করতে পারবে, সবাই সবার দায়িত্ব এবং কর্তব্য জানবে, যে জন্য নতুন পলিসির শেষ দিকে আমরা বলেছি আমরা দুটো নতুন জিনিস ইনক্লুড করছি। একটা হচ্ছে লাইসেন্স অব্লিগেশন, অর্থাৎ যারা লাইসেন্স পাবে তাদেরকে তাদের লাইসেন্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরে তাদেরকে শুধুমাত্র শহরের কয়েকটা এলাকায় কাভারেজ দিয়ে তারা লাইসেন্স কন্টিনিউ করতে পারবে না। তাদেরকে বৈষম্যহীনভাবে গ্রামে এবং শহরে যেতে হবে, পাহাড়ে এবং সমতলে আসতে হবে, উপকূলে এবং মধ্যাঞ্চলে আসতে হবে এবং যারা আমাদের বৈষম্যের শিকার, নিম্ন প্রান্তিক, যারা ডিসেবিলিটির শিকার, যারা ফিজিক্যালি এন্ডেঞ্জার্ড এবং যারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কবলিত, আমরা বলেছি সেবাগুলোকে এমনভাবে বিস্তৃত করতে হবে যাতে সবখানে সব সেবা সব সময় পৌঁছে। অর্থাৎ আমরা একদিকে বলছি লাইসেন্স নিয়ে সেটা ফেলে রাখা যাবে না, সেটা দিয়ে ব্যবসা করা যাবে না, অন্যদিকে আমরা বলছি এই লাইসেন্সের বিপরীতে যে সেবাটা, এই সেবাটা সমভাবে বাংলাদেশের সব মানুষের কাছে বিস্তৃত লাভ করতে হবে। দ্বিতীয় পর্যায়ে আমরা বলছি কোয়ালিটি অফ সার্ভিস। আজকে আপনারা দেখছেন যে একটা ভয়েস কল করতে গেলে একটু পর পর রিকানেকশন হয়, একটা হোয়াটসঅ্যাপ কল করতে গেলে রিকানেকশন হয়। আমরা বলেছি যে এই যে কোয়ালিটি অফ সার্ভিস, এটা আমরা নতুন বিটিআরসি এর মাধ্যমে আমরা একটা নতুন কেপিআই, কি পারফরমেন্স ইন্ডিকেশন দিব। এই কেপিআই গুলো মানতে হবে, যদি এই কেপিআই গুলো না মানা হয় তাহলে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, আর যারা এই কেপিআইতে ভালো করে তাদেরকে পুরস্কৃত করা হবে। সম্প্রতি আমরা বাংলাদেশের যে আইআইজি ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি মালিকদের সাথে বসেছিলাম এবং ওনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা যে সার্ভিসটা দেন ব্রডব্যান্ডের নামে, এটা আসলে ব্রডব্যান্ড নয়, 5 Mbps কে ব্রডব্যান্ড বলা যায় না। সেজন্য তারা আমাদের ডাকে সাড়া দিয়ে সম্প্রতি 12 থেকে 15 Mbps ন্যূনতম ইন্টারনেট স্পিড হিসাবে সার্ভিস দেওয়ার ঘোষণা দিয়েছে। আমি আশা করি যে তারা এটা বাস্তবায়ন করবে এবং এটা বাস্তবায়ন করলে দেখা যাবে আমাদের অনেক মানুষ যারা বাইরে ম্যাক্রো নেটওয়ার্কে যারা ভালো সার্ভিস পান না, তারা ইনডোরে এসে ওয়াইফাই এর মাধ্যমে ভালো সেবা পাবে। একই সাথে আমরা মোবাইল কোম্পানিকেও অনুরোধ করছি নতুন লাইসেন্সে, যে বর্তমানে বাংলাদেশের মাত্র 20% টাওয়ার ফাইবারাইজেশনের আওতায় আছে। আমরা চাচ্ছি আগামী 2 বছরের মধ্যে এটা 80% যাবে। যদি যায়, সেজন্য আমরা মোবাইল কোম্পানিগুলোকে কিছু সুবিধা দিয়েছি। একটাকে বহুল প্রচলিত DWDM এবং অ্যাক্সেস টু ফাইবার, অর্থাৎ ডার্ক ফাইবার যাতে তারা ভাড়া নিতে পারে। এতদিন এই সুবিধাগুলোকে বিভিন্ন প্রভাবশালী গোষ্ঠীর কারণে তাদের প্রভাবে বন্ধ করে রাখা হয়েছিল। আমরা এই বিষয়গুলোকে উন্মুক্ত করেছি। অর্থাৎ আমরা চাই ইন্টারনেটকে সহজ করতে, ইন্টারনেট সহজ করতে হলে ফাইবারকে সহজ করতে হবে এবং ফাইবারকে সহজ করতে গেলে বর্তমানের যে সিন্ডিকেটেড লাইসেন্স রেজিম আছে সেটাকে স্ক্র্যাপ করতে হবে এবং আপনাদের এবং বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আমরা সেই কাজটাই করে যাচ্ছি। ইন্টারনেট এবং রিডান্ডেন্সি, এই দুটো জিনিস মিস করা হয়েছিল। বুয়েট একটা স্টাডি করেছে, এই স্টাডি করে দেখিয়েছে 2030 সালের পরে বা আজ থেকে আমার যুক্তিগুলো তুলে ধরি যে যেহেতু টাকাটা চলে গেছে, যেহেতু আমাদের বিটিসিএল এর ক্যাপাসিটি সম্প্রসারণ দরকার। আপনারা জানেন যে বর্তমানে যে ক্যাপাসিটি আছে এটা জেলা পর্যায়ে মাত্র 1 Gbps, এটা দিয়ে আসলে
বেটার কোয়ালিটি ইন্টারনেট সেবা দান অসম্ভব। এখন এই মুহূর্তে বিটিসিএল যদি এই নেটওয়ার্কটা আপগ্রেড না করে তাহলে খুব দ্রুতই সে মার্কেট আউট হয়ে যেতে পারে। এখন যেহেতু তার প্রতিদ্বন্দ্বীগুলো নেটওয়ার্ক আপগ্রেড করছে এবং বিটিসিএল বিভিন্ন ঝামেলার কারণে, যেগুলো সাবেক সরকারের আমলে দুর্নীতির ডিডব্লিউডিএম নেটওয়ার্ক, আইপি নেটওয়ার্কের কাজ 70 থেকে 80% অলরেডি হয়ে গেছে, কিন্তু সেই 300 কোটি টাকা আজকে কোনোই কাজে আসছে না, কারণ সেই নেটওয়ার্কের যে সার্ভারগুলো বসানো আছে সেই সার্ভারগুলো সংযোগ করার জন্য আমাদের ডিডব্লিউডিএম নেটওয়ার্কটা দরকার। তো সেজন্য আমরা যুক্তি উপস্থাপন করেছি, যেহেতু টাকা চলে গেছে আমাদেরকে কাজটা করতে দেওয়া হোক, আর যেহেতু ইকুইপমেন্টটা বর্তমান বিশ্বে ব্যবহৃত বহুল প্রচলিত ইকুইপমেন্ট, আমরা একটা কমিটি করে দিব, যেই কমিটি নিশ্চিত করবে যে রাইট ইকুইপমেন্ট যেটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটা আসবে। এটাকে আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছি, এর বাইরে আমরা কোনো নির্দেশ দেইনি। আর উল্লেখ্য যে এখানে এই প্রজেক্টের বিপরীতে দুদকের পর্যবেক্ষণ ছাড়া কোনো ধরনের কোনো মামলা নেই। তো সুতরাং যেই বিষয়টা করা হচ্ছে তুলব সেটা দক্ষতা ট্রেনিং এবং দক্ষতা কেন্দ্রিক বিষয় হতে পারে। তবে আমরা আমাদের মন্ত্রণালয়ে সবাই মিলে আমরা চাচ্ছি যে বিদ্যমান যে স্পেসিফিকেশনগুলো আছে সেখানে আমরা অনেক ভুল পেয়েছি। যেমন ডেটা সেন্টার আছে কিন্তু সেখানে সাইবার সিকিউরিটির কোনো এলিমেন্ট নাই, মনিটরিং এর কোনো এলিমেন্ট